আইসিইউতে ঢোকার আগে আমাদের সব থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিপি। আমাদের আইসিইউতে ঢোকার পর আমরা যদি ইনস্ট্রুমেন্টের সাথে ওয়েল নোন না হই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তোমার ডে ফার্স্টে যে কাজটা হবে সেটা হলো ইমার্জেন্সি ট্রলি এবং ক্র্যাশ কার্ড। জানি না সাকশন মেশিনটা কিভাবে অন করতে হয়, কিভাবে সাকশন দিতে হয়, কতক্ষণ সাকশন দিতে হয়, সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। তবে আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নার্সিং স্টুডেন্টদের যে ইন্টারেস্টিং যে ইউনিটটা আইসিইউ ইউনিট সেটা নিয়ে কথা বলবো। আসলে এক ভিডিওতে সবগুলা বিষয় বিস্তারিতভাবে বলা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করেছি যে একটা লিস্ট অফ টপিক, যে একটা নতুন স্টুডেন্ট ওয়ার্ডে যাওয়ার পরে সে কি কি বিষয়গুলো ফলো করবে, কিভাবে সে একটা মানে তার ক্লিনিক্যাল স্কিলে আইসিইউর যে ইগুলো আছে, মানে স্কিল টাস্কগুলো আছে, সেই টাস্কগুলো সে কিভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে সে এটাকে নিজের মধ্যে আয়ত্ত করবে, সেই বিষয়গুলাই দেখানোর জন্য আজকে আমার এই চেষ্টা। তো চলেন শুরু করা যাক। আমি প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পিপিই। আইসিইউতে ঢোকার আগে আমাদের সব থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিপি, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের কেন দরকার? আমরা জানি যে আইসিইউ হচ্ছে একটা হাইলি ইনফেকশিয়াস একটা বা হাইলি ডিজ একটা ইউনিট, যেখানে একটা পেশেন্টের দেখা যায় অনেক হাইলি ইনফেকশন থাকে। পাশাপাশি আমাদের অন্যান্য রোগীদের মানে অনেকগুলা রোগী মিলে দেখা যায় যে সেখানে একটা একটা ইনফেকশিয়াস একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আমাদের কি করতে হবে, নিজেকে সেফ রেখে দেন হচ্ছে তো আমাদের রোগীকে কেয়ার প্রোভাইড করতে হবে। তো কেয়ার প্রোভাইড করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলা ব্যবহার করে তারপর আমরা তাদেরকে কেয়ার দিব, না হয় দেখা যাবে যে আমরা নিজেরাই অসুস্থ হয়ে গেছি। তো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মধ্যে আমাদের কি কি জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা দেখি তাহলে কি কি পাবো আমরা, গ্লাভস, তারপর হচ্ছে আমাদের ফেস মাস্ক, তারপর হচ্ছে আমাদের কি গাউন, ক্যাপ, এই বিষয়গুলো আমরা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ভিতরে পাবো। তো পরবর্তীতে আমাদের যে বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট। তো আমাদের আইসিইউতে ঢোকার পরে আমরা যদি ইনস্ট্রুমেন্টের সাথে ওয়েল নোন না হই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইসিইউতে কোন কাজটা আমি করবো, কখন কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেই বিষয়গুলো আমি ধরতে পারবো না। সো আমার ফার্স্টে যেদিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের ভিতরে আমি এগুলো ক্যাটাগরি অনুযায়ী সাজাইছি, যেটা হচ্ছে তোমাকে একদম ডে 1 থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুমি কোন জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবা। তো তোমার ডে ফার্স্টে যে কাজটা হবে সেটা হলো ইমার্জেন্সি ট্রলি এবং ক্র্যাশ কার্ট। মানে ওইখানে আইসিইউতে একটা ইমার্জেন্সি ট্রলি আছে, যে ট্রলিতে বিভিন্ন লেভেলে হচ্ছে কি আমাদের ড্রাগগুলো সাজানো থাকে। এখানে ইনটিউবেশনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে, তারপর আমাদের ইনটিউবেশনের জন্য কি কি ড্রাগ ইউজ করতে হয় সেগুলো থাকে, এবং অন্যান্য ইমার্জেন্সি ড্রাগগুলো হচ্ছে আমাদের এই ইমার্জেন্সি ট্রলিতে আমরা থাকে। তো তোমার ফার্স্টে যে কাজটা হবে সেটা হচ্ছে ইমার্জেন্সি ট্রলিটাকে আয়ত্ত করা, কোন জায়গায় কি ড্রাগ আছে, কোন ড্রাগের ইউজ কি, এবং কিভাবে সেটা অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, এবং কি কি ইনস্ট্রুমেন্ট আমাদের ইমার্জেন্সি কাজে সেগুলো ব্যবহার হয়, সেই জিনিসগুলো তোমাকে একদম মাথায় সেট করতে হবে, যেন ডক্টর বলার সাথে সাথে তুমি 2-4-5 সেকেন্ডের মধ্যে সেটা কি করতে পারো, বের করে ফেলতে পারো। ঠিক আছে, ওইটার সাথে ইউজ না হলে সেক্ষেত্রে তুমি কোনো ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে রোগী ম্যানেজ করতে পারবে না। তো এরপরে যে জিনিসটা আছে আমাদের ইনস্ট্রুমেন্ট রেখে সেটা হচ্ছে ভেন্টিলেটর। তোমরা সবাই জানো যে আইসিইউ মানে হচ্ছে সেখানে একটা ভেন্টিলেটর মেশিন থাকবে। তো ভেন্টিলেটর মেশিনের কিভাবে সেট আপ করতে হয় সেটআপটা তোমাকে দেখতে হবে, যেমন কিভাবে আমাদের ভেন্টিলেটর যে লাইন গুলো আছে বা চ্যানেল গুলো আছে সেগুলো লাগাইতে হয়, কিভাবে মাস্কের সাথে লাগাইতে হয়। ঠিক আছে, এই জয়েনিংটা তোমাকে দেখতে হবে। ফাংশনটা পরে দেখবা, তবে আগে আমাদের সেটআপ গুলো দেখতে হবে। এখানে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ফাংশনিং এর ভিতরে আরো অনেক আলোচনা আছে, সেগুলো হচ্ছে তোমরা আস্তে আস্তে নিজে থেকে জানতে পারবা, যে শিখে নিবা যে এখানে কিভাবে কিভাবে আমাদের ভেন্টিলেটর সেটআপটা করতে হয়। ঠিক আছে, আর তোমরা চাইলে আমি নেক্সট টাইম এটা থেকেও একটা ভিডিও দিতে পারি। এরপর আমরা দেখবো হচ্ছে কার্ডিয়াক মনিটর। একটা আইসিইউ পেশেন্টকে 24 আওয়ার একদম নিবিড় পরিচর্যা কেন্দ্র যেহেতু, সো আমাদের 24 আওয়ার একটা পেশেন্টকে মনিটর করতে হয়। সেক্ষেত্রে কার্ডিয়াক মনিটর হচ্ছে একটা মনিটরিং এর জন্য আমাদের কি বলবো আমি, যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন এটা। সেক্ষেত্রে কার্ডিয়াক মনিটর আমাদের এখানে আমরা কি কি দেখতে পারি, কার্ডিয়াক মনিটরের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে তার স্যাচুরেশন লেভেল কত, তার হচ্ছে হার্ট রেট কত, তারপর হচ্ছে তার আমাদের রেসপিরেটরি রেট, সেগুলো আমরা ওইখানে দেখতে পারতেছি। তারপর হচ্ছে আমাদের ইয়েতে আমরা ব্লাড প্রেশার গুলো দেখতে পারি, যেহেতু আমাদের এটা বাইরের কোনো ইউনিট না, এটা হচ্ছে একটা আইসিইউ ইউনিট। সেক্ষেত্রে আমাদের পেশেন্টের হচ্ছে প্রতিনিয়ত প্রেশারটাকে কি করতে হয়, মনিটরিং করতে হয়। তো প্রেশার মনিটরিং করার জন্য আমাদের একটা কন্টিনিউয়াস প্রেশার কাফ থাকে। সো কন্টিনিউয়াস প্রেশার কাফের মাধ্যমে আমরা মনিটরে তার প্রেশারটা আমরা কন্টিনিউয়াস কি করতে পারি, মেজার করতে পারি। এরপর আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের সিরিঞ্জ পাম্প বা ইনফিউশন পাম্প। এটা আবার তুমি এটা একটা গোলায় ফেলিও না, এটা সিরিঞ্জ পাম্প ইনফিউশন হবে না, এটা অর হবে আর কি। ঠিক আছে, সিরিঞ্জ পাম্প ইনফিউশন পাম্প। তো
সিরিঞ্জ পাম্প হচ্ছে কি, যেটা হচ্ছে আমরা একটা 50 সিসি ডিপিএস থাকে, সেগুলোতে আমরা হচ্ছে কি মেডিকেশন অ্যাডমিনিস্টার করি, এবং সিরিঞ্জ পাম্পের মাধ্যমে অ্যাকুরেটলি আমরা কোনো একটা পেশেন্টকে মেডিসিন গুলো হচ্ছে কি করতে পারি, প্রোভাইড করতে পারি। তো সিরিঞ্জ পাম্পে কিভাবে সেট আপ করতে হয়, মানে সেটা আমরা পরবর্তী বিস্তারিত জানতে পারবো। তারপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইনফিউশন পাম্প। সিরিঞ্জ পাম্প আর ইনফিউশন পাম্প কিন্তু এক নয়। সিরিঞ্জ পাম্প হচ্ছে সেখানে হচ্ছে আমাদের 50 সিসি সিরিঞ্জ থাকবে, সেটাতে হচ্ছে আমাদের কি করবে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে মেডিকেশন গুলো অ্যাডমিনিস্টার করবে। আর ইনফিউশন পাম্প হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটা ইনফিউশন যে একটা লাইন থাকে না, এরকম একটা ইনফিউশন সেট যেটা থাকে, যেটা আমরা যার মাধ্যমে আমরা নর্মালি কি করি, ফ্লুইড গুলো অ্যাডমিনিস্টার করি, ঠিক সেম তবে একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে আমাদের ইনফিউশন পাম্প। মানে ওইরকম একটা লতার মতো থাকবে, যেটা হচ্ছে ইনফিউশন পাম্পের ভিতরে যাবে, এবং ওই লতাটার মাঝখান থেকে আমাদের কি করবে, ইনফিউশন পাম্পটা সেট করবে যে কিভাবে কত ড্রপে আমাদের একটা মেডিকেশন এদিক থেকে প্রোভাইড করবে। দেন এরপর আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের সাকশন মেশিন। আইসিইউতে একটা পেশেন্টের যদি আমরা ইয়ারওয়ে ক্লিয়ারেন্স দেখতে যাই, ইন্টুবেশন দেখতে যাই, সব ক্ষেত্রে আমাদের কি লাগে, এই সাকশন মেশিনের ইনস্টুবেশন, এক্সটুবেশন সব ক্ষেত্রে আমাদের সাকশন মেশিন দরকার পড়ে, ঠিক আছে, তার ইয়ারওয়েটাকে ক্লিয়ার করার জন্য। সো আমরা যদি সাকশন মেশিন সম্পর্কে ওয়েল নোন না হয়, সাকশন মেশিনের সেট আপ জানি না, সাকশন মেশিনটা কিভাবে অন করতে হয়, কিভাবে সাকশন দিতে হয়, কতক্ষণ সাকশন দিতে হয়, সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। তবে আমাদের এই সাকশন মেশিনের যে সেট আপটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কিভাবে সেট আপ করে সেটা আমাকে শিখতে হবে। দেন হচ্ছে আমাদের এবিজি মেশিন আছে সেখানে একটা আইসিইউতে, যেহেতু আমাদের সেক্ষেত্রে রেসপিরেটরি কেসগুলো বেশি থাকে, তাদের অ্যাসিডোসিস হচ্ছে কিনা, অ্যালকালোসিস হচ্ছে কিনা রেসপিরেটরি, সেগুলো দেখার জন্য আমাদের এবিজি করতে হয় প্রতিনিয়ত। সো এবিজি মেশিনগুলো কিভাবে অপারেট করতে হবে সেই বিষয়গুলো আমরা কি করব, খেয়াল করব। এরপর থাকে হচ্ছে আল্ট্রাসাউন্ড মেশিন। আল্ট্রাসাউন্ড মেশিনটা আমাদের বেশি কিছু দরকার নাই, জাস্ট সেট আপটা কিভাবে করতে হয়, কিভাবে অন করতে হয়, এবং সবগুলা পোর্ট ঠিক আছে কিনা জাস্ট একটু চেক আপ করে রাখা, যেন একটা ফিজিশিয়ান এসে সে আল্ট্রাসাউন্ডটা দিয়ে তার আর বেশি কিছু সেট আপ না করতে হয়, সে যেন কি করতে পারে, সেটা দিয়ে ডিরেক্ট প্রসিডিউরে যেতে পারে, ঠিক আছে। তো এরপর আছে বাইপ্যাপ এবং সিপ্যাপ মেশিন। আমাদের কিন্তু ভেন্টিলেটরের ভিতরেও কি থাকে, বাইপ্যাপ এবং সিপ্যাপের একটা অপশন থাকে। তবে আমি কেন আলাদা করে লিখছি, কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় হচ্ছে একটা ছোট ছোট কিছু বাইপ্যাপ এবং সিপ্যাপ মেশিন পাওয়া যায়, সেই মেশিনগুলো দিয়ে হচ্ছে পেশেন্টকে অক্সিজেন প্রোভাইড করা হয়। সো তোমাকে এই বাইপ্যাপ এবং সিপ্যাপ মেশিন সম্পর্কে আমাদের কি করতে হবে, ধারণা রাখতে হবে। আমাদের ইনস্ট্রুমেন্ট চেনার পরে বা ইনস্ট্রুমেন্ট গুলা নামগুলো জানার পরে আমাদের যেটা হচ্ছে সবচেয়ে মানে ভালো জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রসিডিউর গুলা, মানে নার্সিং প্রসিডিউর গুলা, সেগুলা আমরা কি করি, নার্সিং প্রসিডিউর থেকে ডাক্তারে কি প্রসিডিউর করতে হয় সেগুলোর দিকে খেয়াল বেশি করি। আসলে এটা করা আসলে ঠিক না। তোমার প্রফেশনাল বাউন্ডারি কতটুকু সেটা জেনে আমাদের বাকি কাজটুকু করা দরকার। তো নার্সিং প্রসিডিউর যেগুলা, সেগুলো আমাদের কি করতে হবে, ভালোভাবে জানতে হবে, যেন পরবর্তী দিনগুলোতে আমরা আমাদের নার্সিং প্রসিডিউর গুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারি, ঠিক আছে। তো ইনস্ট্রুমেন্ট চেনার পর আমাদের নার্স প্রথম কাজটা যেটা হচ্ছে হলো মেজারিং জিসিএস। একটা পেশেন্ট তখনই আইসিইউতে রেফার করা হয় যখন তার জিসিএস ডাউন থাকে। এটা হচ্ছে প্রবাবলি 8 এর নিচে হলে সেক্ষেত্রে তাদেরকে আইসিইউ সাপোর্টে দেওয়া হয়, মানে ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হয়। অ্যান্ড টেকিং ভাইটাল সাইন, আমাদের খুব ভালোভাবে ভাইটাল সাইন নেওয়া জানতে হবে। আইসিইউতে কিন্তু প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তার ভাইটাল সাইন গুলো চেক করা হয়, ঠিক আছে। সো আমাদের ভাইটাল সাইন কিভাবে মেজার করে এবং তার অ্যাবনর্মালিটি গুলো কি কি, সেই বিষয়গুলো আমাদের ভালোভাবে জানতে হবে হচ্ছে ভাইটাল সাইন মেজারমেন্টের এখানে। তারপর হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। একটা আইসিইউতে পেশেন্ট গেলে আমাকে একটা ইমার্জেন্সি কি কি ধরনের আমরা স্টেপ নিব, কিভাবে কিভাবে একটা পেশেন্টকে আমি ম্যানেজ করবো, ঠিক আছে। তো আমার ডিপলি ম্যানেজমেন্টে যাওয়া দরকার নেই, আমাদের একটা পেশেন্টের সাথে তার ইয়ারওয়ে ক্লিয়ারেন্স আছে কিনা, তাকে প্রপার পজিশনে করতে হবে কিনা, তারপর হচ্ছে তার সার্কুলেশনের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা দেখি বা এই বিষয়গুলো যেন ম্যানেজ করি অ্যাজ এ নার্স হিসেবে, এটাও কিন্তু অনেক বড়, ঠিক আছে, বড় পাওয়া। একটা পেশেন্ট দেখা যাচ্ছে তার ইয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে আছে, মুখের ভিতরে অনেক পরিমাণে স্যালাইভা জমেছে, সেক্ষেত্রে তুমি ওটাকে সাকশন দিয়ে যদি আমরা একটা ইয়ারওয়ে টিউব ইনসার্শন করে দিতে পারি, এটাও কিন্তু অনেক কিছু একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এরকম অনেকগুলো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আছে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে যে আমরা পেশেন্ট যাওয়ার পর ইমিডিয়েট আমরা কি ধরনের ম্যানেজমেন্ট গুলো দিচ্ছি। এর পরবর্তী আমরা দেখবো সেটা হচ্ছে আইসিইউ চার্ট মেনটেন। আইসিইউতে সব থেকে মানে স্ট্রিক্টলি যেটা মেনটেন সেটা হচ্ছে আইসিইউ চার্ট। কোন একটা প্রসিডিউর করলে, কোন একটা মেডিকেশন দিলে, মানে কখন দিচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, এই সবগুলো হচ্ছে আমাদের আইসিইউ চার্টে সবগুলো মেনটেন করা থাকে, এবং প্রতিদিন একটা একটা করে চার্ট কি করা হয়, অ্যাড করা হয়। তো আইসিইউ চার্টটা কি হবে, এটা কিন্তু সম্পূর্ণ নার্সের কাজ। একটা নার্স যে ডকুমেন্টেশন করতেছে, আমরা কিন্তু সারা জীবন পড়ে আসি ডকুমেন্টেশন 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 যে কি করি সেটা হচ্ছে আইসিইউতে না গেলে বোঝা যায় না ডকুমেন্টেশন জিনিসটা কি, ঠিক আছে। তো আইসিইউতে যাওয়ার পরে দেখবা হচ্ছে কি যে কোন মেডিকেশন কখন দিচ্ছে, ইউরিন আউটপুট কত, তারপর হচ্ছে আমার একটা পেশেন্টের ভাইটাল সাইন গুলা কিভাবে যাচ্ছে না যাচ্ছে, সব বিষয়গুলো আমরা হচ্ছে এই চার্টের ভিতরে, একটা চার্ট দেখলে আমরা সবকিছু বলে ফেলতে পারি যে এখানে কি কি হচ্ছে না হচ্ছে। ডাক্তাররা এটাতে কি হয়, তাদের একটা ক্লিনিক্যাল ডিসিশন আসছে, সেক্ষেত্রে সহজ হয় বিষয়গুলো। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আইবি ক্যানুলেশন, যেটা আমাদের লাগেই।
তারপর হচ্ছে আমাদের মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। তো অনেকে মাথার ভিতর মানে আইসিইউতে যাওয়ার পরে তার মাথার ভিতরে ঘুরে যে এতগুলা মেডিসিন আমি কিভাবে কিভাবে দিচ্ছি আমি কিছু বুঝতেছি না, ঠিক আছে। তো এখানে এই আইসিইউতে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তারা হচ্ছে একটা প্রোটোকল ইউজ করে, ঠিক আছে। আমরা নর্মালি জানি হচ্ছে মেডিকেশনের প্রোটোকল হচ্ছে একটা হচ্ছে তার অ্যাকর্ডিং টু হসপিটাল পলিসি একটা আছে, আর একটা হচ্ছে সায়েন্টিফিক প্রসিডিউর। তো হসপিটাল পলিসি অনুযায়ী তারা কি করে, তারা একটা ফিক্সড কম্বিনেশন দিয়ে দেয় যে আপনি 3 ml নরডের সাথে তারপর আপনি কি করবেন, বাকিটুকু হচ্ছে ডিস্টিল ওয়াটার দিয়ে 50 ml বানায় তারপর কি করবেন, এটাকে অ্যাডমিনিস্টার করবেন। এরকম করে তারা মেডিকেশনে একটা কি করে দেয়, ফিক্সড একটা কম্বিনেশন বলে দেয়। তো ওই ফিক্সড কম্বিনেশনে যখন তারা ডাক্তাররা অর্ডার দেয়, তো অর্ডার দিতে সুবিধা হয় তাদের। আবার যারা মানে এগুলাকে তৈরি করতেছে বা তারা এগুলাকে টাইটেট করতেছে, টাইটেশনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সহজ হয়। আর তুমি যদি দেখা যায় যে কি করো, যে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এত গ্রাম পার কেজি, এটা থেকে এত হয়, তার অ্যাভেলেবল ডোজ এত, তাহলে তাকে অ্যাডমিনিস্টার করতে হবে এত। এই বিষয়গুলো যদি মাথায় আনতে যাও তাহলে কিন্তু অনেক বড় একটা জিনিস চিন্তা করতে হয়। তবে সায়েন্টিফিক প্রসেস অলওয়েজ বেস্ট, ঠিক আছে। তুমি হসপিটাল পলিসি অনুযায়ী করো, সমস্যা নেই। তবে তোমাকে সায়েন্টিফিক ওয়েটা জানা থাকতে হবে যে আসলে কখন কতটুকু মেডিকেশন আমি কি করব কোন একটা পেশেন্টকে দিব, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের ওরাল কেয়ার অ্যান্ড ব্যাক কেয়ার। আইসিইউতে পেশেন্ট গুলাকে প্রতিদিন আমাদের কি করতে হয়, সকালবেলা ওরাল কেয়ার দিতে হয়, এবং যে সকল পেশেন্ট গুলো লং লেইং থাকে তাদেরকে আমাদের ব্যাক কেয়ার দিতে হবে, ঠিক আছে। তো ব্যাক কেয়ার না দিলে কি হয়, আমাদের বেড সোর হয়ে যাচ্ছে। তো বেড সোর হওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্যাক কেয়ার দিতে হবে। সেই সাথে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি, ঠিক আছে। চেস্ট ফিজিওথেরাপি এটা কেন দেই, যখন পেশেন্টের দেখা যায় যে তার এয়ারওয়ে গুলাতে ব্লক হয়ে গেছে, অনেক স্পুটাম চলে আসছে, সেক্ষেত্রে আমরা কিন্তু চেস্ট ফিজিওথেরাপি দিয়ে এই পেশেন্ট গুলা থেকে আমরা সাকশন দিয়ে কফগুলো বের করে নিই। সেটা হচ্ছে আমাদের একটা প্রসিডিউর অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে সাকশনিং ক্ষেত্রে আমি একটু আগে বলে দিচ্ছি যে এয়ারওয়ে গুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের সাকশনিং খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সিপিআর। একটা পেশেন্ট যখন একদম মুমূর্ষু অবস্থায় লাস্টের দিকে, ঠিক আছে, অথবা দেখা যায় যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ভেন্টিকুলার যে ট্যাকিকার্ডিয়া সেগুলো হয়েছে, এগুলা ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিপিআর গুলা দেওয়া দরকার পড়ে, ঠিক আছে। তো সিপিআর কিভাবে দিতে হয়, এখন আমরা যদি সিপিআর পড়ছি কিন্তু ওখানে পারফর্ম করি না, এরকম হবে না, ঠিক আছে। ওইখানে কিন্তু নার্সের সিপিআর দেয়, ঠিক আছে। ইন কেস অফ দেখা যাচ্ছে যে এখন তোমার সিপিআর দেওয়া বলতে ইমিডিয়েট কন্ডিশনে তুমি সিপিআর দিতে পারো না, বা সিপিআর এর কোনো নামই জানো না তুমি, তো সেক্ষেত্রে হলো না। সে সিপিআর এর প্রসিডিউর গাইডলাইন সব মাথায় রাখতে হবে। যখন সুযোগ পাবা তখনই সিপিআর দেওয়া শুরু, ঠিক আছে। কারণ তখন হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ আসবে যে আমার আসলে সিপিআর গুলো আমি কিভাবে দিচ্ছি না দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে মেশিন যেগুলো ছিল সেগুলোর ভিতরে ভেন্টিলেটর মেশিন, সিরিঞ্জ পাম্প, তারপর হচ্ছে সাকশন মেশিন এবং এবিজি মেশিন গুলা কিভাবে অপারেট করতেছে সেই ফাংশন গুলা সম্পর্কে আমাদের জানতে হবে এই প্রসিডিউর সেকশনে। অ্যাসিস্ট ইন সিভি লাইন ক্যাথেটারাইজেশন অ্যান্ড রিমুভ। তো আমরা সিভি লাইন কিন্তু ডক্টরাই করে, তো সিভি লাইন করার জন্য আমাদের কি কি প্রিপারেশন নিতে হবে, কিভাবে ট্রলি সেট দিতে হবে, ঠিক আছে, এবং কিভাবে ডাক্তারকে অ্যাসিস্ট করতে হবে, একটা ডক্টর আর একটা নার্স। তো তোমাকে এখন কোনটার পর কোন জিনিসটা দিতে হবে, তো কি কি জিনিসগুলো তুমি ট্রলিতে নিয়ে আসবে। এখন দেখা গেল সিভি লাইনের জন্য পিক করছে, তোমার এখানে ইনস্ট্রুমেন্ট নেই, সেগুলো যেন না হয়। সো সিভি লাইনের জন্য একটা ট্রলি আমাকে রেডি করতে হবে এবং ডক্টরকে অ্যাসিস্ট করতে হবে সিভি লাইন ইনসার্শনের ক্ষেত্রে। অ্যান্ড রিমুভ, যখন আমরা একটা সিভি লাইন রিমুভ করবো, কিভাবে রিমুভ করবো সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় শুধু ইনসার্শন করতেছি কিন্তু রিমুভ করা আর দেখি না। তো রিমুভ করার বিষয়টা আমাকে কি করতে হবে, দেখতে হবে এখানে। আর অ্যাসিস্ট ইন ইনটিউবেশন এন্ড এক্সটিউবেশন। তো একটা পেশেন্টকে যখন আমরা ভেন্টিলেটর সাপোর্টে দিব, ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার আগে আমাকে লাগবে হচ্ছে কি তাকে ইনটিউবেট করা। মানে আমরা দেখি হচ্ছে কি আমাদের ইয়ারওয়েতে একটা এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে পেশেন্টকে কি করা হয়, ভেন্টিলেটরের সাপোর্টে আনা হয়। সো এই এন্ডোট্রাকিয়াল টিউব যে ইনসেশন করতে হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনটিউবেশন। ইনটিউবেশনের জন্য আমাদের কি লাগে, আমাদের ওই আমরা আগে দেখছিলাম ইমার্জেন্সি ট্রলি। সো ইমার্জেন্সি ট্রলি লাগবে, ডাক্তার থাকবে সাথে। তো বাকি অ্যাসিস্টগুলো যেভাবে করতে হয় সেগুলো করতে হবে। তো আমাদের ইনটিউবেশনে কিভাবে অ্যাসিস্ট করতেছি আমরা, কি কি ইনস্ট্রুমেন্ট লাগতেছে, কি কি মেডিকেশন লাগতেছে, আমার বিশেষ করে বলতেছে যে মেডিকেশন, এদিকে করে অনেকেই কোনো খেয়ালই করে না, কারণ অনেক স্পিডে সবকিছু করে ফেলে আইসিইউতে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট হিসেবে আমরা যখন যায় দাঁড়ায় মনে হচ্ছে যে না এমনি এমনি কি করে দিচ্ছে তাকে, কি বলে ইন্টিউবেট করে দিচ্ছে, আসলে কিন্তু না। ইন্টিউবেট করার আগে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট একদম সিডেট অলরেডি, তার জিসিএস অনেক ডাউন, সেক্ষেত্রে সিডেশন না করলেও চলে। কিন্তু যে সকল পেশেন্টের ক্ষেত্রে সিডেশন সিডেট না, তারা একটু দেখা যাচ্ছে রেসপন্স করতে পারতেছে, তাদের কিন্তু অবশ্যই সিডেট করতে হয়। তো সিডেটের জন্য আমরা কি কি ধরনের মেডিকেশন ইউজ করতেছি সেগুলো কিন্তু আমাদের ইন্টিউবেশনের ক্ষেত্রে দেখতে হবে। এবং তার জন্য একটা ভালো প্রিপারেশন আছে, মেডিকেশনে কিভাবে প্রিপারেশন করতে হয় সেই বিষয়গুলো তোমরা যদি চাও আমি পরবর্তী ক্লাসে এগুলা নিয়ে
একটা ছোট ছোট ভিডিও দিব তোমাদেরকে। এন্ড দেন আছে হচ্ছে এক্সটুবেশন। ইনটুবেশন করলাম ঠিক আছে, কিন্তু এক্সটুবেশন কখন করবো, এক্সটুবেশন কিভাবে করবো, সেই বিষয়গুলো আমার থাকে না, মাথায় থাকে না। তো আইসিইউতে একটা নার্স তার কি থাকে, পেশেন্টের সাথে সর্বক্ষণিক অবজারভেশনে থাকে, এবং সে দেখতেছে পেশেন্টের কন্ডিশন কখন ইমপ্রুভ করে, কখন তার পেশেন্টটা কি করতেছে আর একটু খারাপের দিকে যাচ্ছে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে যখন পেশেন্ট ইমপ্রুভ করবে, তখন তো তাকে অবশ্যই এক্সটুবেট করতে হবে। এটা ডাক্তার সাথে কথা বলে, যখন ডাক্তার বলবে এখন এক্সটুবেট করবো, তো এক্সটুবেট করানোর সময় আমাদের করণীয়টা কি? হুম। তো করণীয় হিসেবে আমাদের যে কাজগুলো করতে হবে, যেমন হচ্ছে আমাদের ইমার্জেন্সি টয়লেটে আবার নিয়ে আসা, ডাক্তারকে সেখানে দাঁড় করে রাখা, বা ডাক্তার ওখানে প্রেজেন্ট থাকার পরবর্তী আমাদের কি করতে হবে, সেটাকে এক্সটুবেট করতে হবে। এক্সটুবেট করার পর তাকে অবজারভেশন রাখা, যে তার স্যাচুরেশন কমতেছে কিনা, ঠিক আছে। সেই বিষয়গুলো আমাদের কি করতে হয়, এক্সটুবেশনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয়। তো ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তো তোমরা পরবর্তীতে আরো এগুলা নিয়ে বিস্তারিত জানতে চাইলে বলতে পারো। আর কারো যদি কোনো ধরনের পরামর্শ থাকে, সেগুলো জানাতে পারেন। আমি আসলে সবকিছু এখানে আনতে পারছি কিনা জানি না, তবে আপনাদের পরামর্শ আমার একান্ত কাম্য। ধন্যবাদ সবাই।